ক্যালিফোর্নিয়ার আজকের ওয়েদার ভারী মিষ্টি। মৃদুমন্দ উষ্ণ রোদ, সেই সাথে ঝকঝকে আকাশ। থেকে থেকে শিরশিরে বাতাস গায়ে লাগছে। ফকফকে রোদের আলোয় সারফরাজের ঘুম একটু আগে ভাগেই ভাঙল। চোখ বন্ধ রেখে লম্বা শ্বাস টানলো সারফরাজ। এরপর ছোট ছোট চোখ করে পুরো কক্ষ জুড়ে নজর বুলালো। লিটল এঞ্জেলোকে কোথাও দেখা গেল না। হয়তো ইয়ার্ডে ঘোরাঘুরি করছে, নয়তো প্রজাপতির দলের পিছু পিছু ছুটছে। গায়ে সাদা কমফোর্টার দুই হাতে ঠেলে সরিয়ে উঠে বসলো সারফরাজ। মাথাটা কেমন ভারী হয়ে আছে। ঝলমলে চুলগুলো দুই হাতে মুঠো পাকিয়ে টেনে ধরে কিছুক্ষণ চোখ বুঝে রইল সে। এরপর হাই তুলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বেড সাইড টেবিলের উপর থাকা ঘড়িতে সামান্য নজর বুলালো। 8:30 বাজে। অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙেছে। এক হাতে কপাল স্লাইড করতে করতে ঘড়ির অ্যালার্ম বন্ধ করে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। গায়ে একটা বাথরুম জড়িয়ে ফিরলো মিনিট 20 পর। এরপর গায়ে একটা হাতবিহীন নেভি ব্লু স্যান্ডো গেঞ্জি আর ট্রাউজার পরে কিচেনে ছুটল। ধরা মাথায় ফ্রিজ হাতড়ে কিছু নাস্তা বের করে চুলা ধরাতে ব্যস্ত হলো সারফরাজ। এমন সময় অভিরূপের গলা পাওয়া গেল। হাতে ধোঁয়া ওঠা গরম কফি মগে চুমুক দিতে দিতে বিজ্ঞান ন্যায় বলে উঠল, বয়স তো কম হলো না, একটা বিয়ে করে ফেল। অ্যাটলিস্ট সকালবেলা গরম খাবার খেতে পারবি, সেই সাথে জং ধরা মেশিনে একটু খাতির যত্ন হবে আর কি। সকাল সকাল মুখ খারাপ করতে ইচ্ছে হলো না সারফরাজের। সারফরাজ অভিরূপের কথা তোয়াক্কা না করে নিজের কাজে ব্যস্ত হলো। কিন্তু অভিরূপ কি থামার পাত্র? সে আয়েশ করে লিভিং রুমের সোফায় বসে বলে উঠল, তা মেশিনখানা আছে নাকি শীতের চোটে বিকেল হয়ে গেছে? হাতের পাউরুটিগুলোর টোস্টারে ঢুকিয়ে ট্রাউজারের পকেটে হাত গুজে অভিরূপের সামনে এসে দাঁড়ালো সারফরাজ। এরপর ছোট ছোট চোখ করে অভিরূপের পানে তাকিয়ে খপ করে অভিরূপের হাত ধরে মোটা গলায় বলে উঠল, মেশিন বিকল নাকি সচল, চল তোকে দেখাই। বাট তুই চোট কোলাতে পারবি তো? সারফরাজের এহেন ভয়ানক কথায় ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে অভিরূপ বলে উঠল, ছি 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 ছি, শেষ পর্যন্ত এত দূর গিয়ে ঠেকেছে তোর অধঃপতন। শেষে কিনা ছেলে মানুষের প্রতি তোর আকর্ষণ। এমনিতেই মাথায় যন্ত্রণা, তার উপর অভিরূপের বাজে বকাবকিতে চুপ করে থাকতে পারল না সারফরাজ। দাঁতে দাঁত চেপে বলল, নিজের মেশিনে তেল দাও, আমার মেশিন নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমার সব ঠিক আছে। সারফরাজের মুখের গালি শুনে কিটকিটিয়ে হেসে অভিরূপ বলে উঠল, গালি ছাড়া কফিটা কেমন পানশিটে লাগছিল, একটু চিনি যোগ করলাম আর কি। ডোন্ট বি অ্যাংরি, ওকে? কথাটি বলে আরেক দফা হেসে চট করে বলে উঠল, বাই দ্য ওয়ে, ব্লাইন্ড ডেটে যাবি? অ্যাটলিস্ট একটা প্রেম কর। মেয়ে মানুষের জীবনের কোনো দাম আছে? টোস্টার থেকে পাউরুটি টোস্ট বের করতে করতে সারফরাজ শুধালো, নিজে কেন করছিস না? অন্যের ঘাড়ে বিপদ চাপানোর জন্য এত উতলা কিসের? কফিতে লম্বা চুমুক দিয়ে অভিরূপ বলে উঠল, তোকে দিয়ে এক্সপেরিমেন্ট চালাতে যাচ্ছি, তুই ট্রায়াল দিয়ে দেখা, শেষ করলে আমি একটু করব আর কি, এই প্রেম টেম। গ্লাসে দুধ ঢালতে ঢালতে সারফরাজ ব্যস্ত গলায় বলল, মেয়ে মানুষে আবার ইন্টারেস্ট নেই? কেন নেই? তুই কি আই মিন? কথাটি বলে বাঁকা হাসলো অভিরূপ। সারফরাজ কপাল কুঁচকে বলল, যা ভাবছিস তা মোটেই নই। যদি এমন ভাবনা আর ভেবেছিস তবে ঝুলিয়ে পেটাবো। প্রসঙ্গ পাল্টে অভিরূপ বলল, বাঙালি মেয়ে বিয়ে করবি, সেটাও আছে। সারফরাজ তপ্ত শ্বাস ফেলে বলল, নাও আই এম নট রেডি ফর ম্যারেজ। অ্যান্ড ওয়ান থিং, আমার বিয়ে নিয়ে তোর এত হেডেক কেন হচ্ছে? কদিন ধরে চিনিস আমায়? 9 বছর। 9 বছরে এত ভালোবাসা? সারফারাজ, তোকে দেখলে মানুষ দৌড়ে পালায়, তোর চোখ দেখলে মানুষ প্রাণের মায়া তোর পায়ে লুটিয়ে পড়ে। তুই একটা নিষ্ঠুর মানব। বিধাতা তোকে এত সুদর্শন করে গড়ে তুলেছে এমন শয়তান হবার জন্য? শান্ত ভঙ্গিতে টোস্ট চিবোতে চিবোতে সারফরাজ বলল, আমি কোনো ভালো মানুষের প্রাণ নেইনি অভি, তাই সব জ্ঞান দেওয়া বন্ধ কর, নয়তো সকাল সকাল মেজাজ বিগড়ে যাবে। একটা মানুষের জীবন কেড়ে নেওয়া চারটেখানিক কথা নয়, এসব ছেড়ে দে। বিগ রিকোয়েস্ট ফর ইউ। খাওয়া বন্ধ করে ধাক্কা দিয়ে টোস্টের প্লেট সরিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল সারফরাজ। এরপর শান্ত গলায় বলল, তোকে বাঁচানোর জন্য যখন 4টে মানুষের প্রাণ নিলাম তখন এই নীতিবাক্য কোথায় ছিল তোর? তখন কেন বললি না, ভাই এদের হাতে আমার মৃত্যু হোক, তবু এদের মারবেন না? তখন বলিসনি কেন যে অপরিচিত হয়ে আপনি আমার জন্য মানুষের প্রাণ নিচ্ছেন কেন? ওয়াই? আনসামি? নিজের জান ভিক্ষা পাবার খুশিতে, তাই না? সারফরাজের উঁচু গলায় অভিরূপ মাথা নিচু করে ফেলল। সারফরাজ সত্যি বলেছে,
সেদিন রাতে সারফরাজ না থাকলে অভিরূপ আজ এত সুন্দর পৃথিবী দেখার জন্য বেঁচে থাকতো না। তার জীবন ওই দিনই থেমে যেত। সারফরাজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে ক্যালিফোর্নিয়ার ভয়ানক গ্যাং লিডার ব্রুনোর হাত থেকে বাঁচিয়েছিল অভিরূপকে। অপরাধ ছিল খুবই নগণ্য। না জেনে ব্রুনোর চোখে চোখ রেখেছিল অভিরূপ। চোখে চোখ রেখেছিল বললে ভুল হবে। ব্রুনোর চোখে অদ্ভুত ট্যাটু দেখে উৎসাহ নিয়ে সেটাই মনোযোগ সহকারে দেখছিল অভিরূপ। ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিল এই দেশে সে। একদিন সন্ধ্যার পর নিজের ড্যারিমিটরি থেকে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিল। এরপর রাস্তা ভুলে এলোমেলো গলিতে হারিয়ে যায়। অভিরূপ জানতও না এই গলির আলাদা মালিক আছে। এটাই তার ভুল। নিজের অজ্ঞতা বুঝতে না পেরে অমন অদ্ভুত মানুষকে বিস্ময় ভরা চোখ নিয়ে দেখছিল অভিরূপ। অভিরূপের দৃষ্টি অনুসরণ করে ক্রূর হেসে এগিয়ে আসে ব্রুনো। কোনো সতর্ক বার্তা বা থ্রেট না দিয়ে অভিরূপের চুলের ছুটি চেপে ধরে ফ্যাসফ্যাসে গর্জন ভরা কণ্ঠে বলে ওঠে, ইউ মাস্ট ডাই। কথাটি বলেই নিজের সহযোগীদের ডেকে ওঠে ছেলেটি। ছেলেটির কথায় অভিরূপের প্রাণ পাখি উড়ে যাবার অবস্থা। মুহূর্তেই আরো 3জন ছেলে এসে ঘিরে ধরে অভিরূপকে। ভয়ে নিজের অপরাধ না বুঝেও সমানে ক্ষমা চায় অভিরূপ। বারবার জিজ্ঞেস করে তার অপরাধ কি, কিন্তু ছেলেগুলো যেন কানেই তুলল না অভিরূপের কথা। তারা নিজের মতো রাস্তায় ফেলে কুকুরের মতো আঘাত করতে থাকে অভিরূপকে। অভিরূপ যখন রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ার অবস্থা হলো, ঠিক সেই মুহূর্তে সারফরাজ এসে বাঁচিয়েছিল তাকে। যেমন তেমন করে নয়। 4টা ছেলে নৃশংস মৃত্যুর বিনিময়ে বাঁচাতে পেরেছিল অভিরূপকে। শুধু কি তাই, লম্বা চওড়া অভিরূপকে কাঁধে তুলে এনে নিজের বাড়িতে ঠাঁই দিয়েছিল। চিকিৎসা পর্যন্ত করিয়েছে সে। এরপর অভিরূপ ভয়ে আর নিজের ডরমিটরিতে ফিরে যায়নি, এখানেই থেকে গেছে। শুনেছে সারফরাজের জীবনের কাহিনী। সারফরাজের সাথে সাথে সেও ব্যথিত হয়েছে। ধীরে ধীরে কবে যেন সারফরাজের ডান হাত হয়ে গেল সে। সারফরাজ প্রথমে একজন ভাড়াটে খুনি ছিল। মোটা টাকার বিনিময়ে মানুষের প্রাণ নিত। এভাবে রাতারাতি বহু টাকার মালিক হয়ে যায় সে। সেই টাকা নিয়ে বিভিন্ন ড্রাগস আর মানুষের অর্গান নিয়ে বিজনেস শুরু করে। কালো কারবারিতে মোটামুটি আঙ্গুল ফুলে কলা গাছ তার। কয়েক বছরের ব্যবধানেই ক্যালিফোর্নিয়ার সেরা বিজনেসম্যান তালিকায় নাম লিখিয়েছে সে। সকলেই সারফরাজকে একজন সফল ডায়মন্ড ব্যবসায়ী হিসেবে চিনে জানে, কিন্তু ভেতরের এহেন ভয়ানক নিগুড় খবর সকলের অজানা। নিজের অবৈধ কাজের স্বার্থে নাম পরিচয় পাল্টে সারফরাজ শাহজাইন থেকে হয়েছে জাগুয়ার। কখনো কেউ দেখেনি জাগুয়ার নামক মানুষটি দেখতে কেমন, কিন্তু যার মৃত্যু তার হাতে হয়েছে সেই মানুষটি হয়তো করুণ নজরে অস্ফুট স্বরে আওড়াতে পেরেছে সারফরাজ নামটি। ওই ভয়ানক চোখের সামনে যে স্বেচ্ছায় পড়েছে তার ইহকালের সমস্ত খেলা সাঙ্গ হয়েছে। চোখের নিচে ভয়ানক 3টা ট্রিয়ার ড্রাপস মানুষের শীতল হৃদয়ে কাঁপন তুলে দেয়। ধারকান বেড়ে তেজ হয়ে হাজার গুণ। যারা এই ট্যাটুর মানে জানে তারা দৌড়ে পালাতে চায়, কিন্তু হিংস্র জাগুয়ারের থেকে পালানো কি এতই সহজ? নিজের চূড়ান্ত নির্দয়তা প্রকাশ করে সেই মানুষটিকে দুনিয়া ছাড়া করে সারফরাজ। এত হিংস্রতা দমানোর জন্য কাউকে প্রয়োজন, কিন্তু সেই মানুষটি কোথায়? অভিরূপের ভাবনার মাঝেই খাওয়া শেষ করে পোশাক পাল্টে বেরিয়ে এলো সারফরাজ। হাতে গলফ ক্লাব, সাদা পোশাক আর একটা ব্যাকপ্যাক। হাতের গলফ ক্লাব দিয়ে অভিরূপের কাঁধে গুঁতো দিয়ে চিন্তার জগৎ থেকে অভিরূপকে বের করে আনলো সারফরাজ। অভিরূপ হক চকিয়ে সামনে তাকাতেই সারফরাজ বলল, খুব সুন্দর ওয়েদার, চল গলফ কোর্সে একটু চিল করা যাক। অভিরূপ মাথা ঝাঁকিয়ে সম্মতি প্রকাশ করে নিঃশব্দে উঠে দাঁড়ালো। এরপর চলতে চলতে বলল, আগামী সপ্তাহে তোর ফ্লাইট, সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে, আমিও যাব। অনেক দিন মা বাবার সাথে দেখা হয় না। অভিরূপের মুখে মা বাবার নাম শুনে হাঁটা থামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সারফরাজ। এরপর মনে মনে বলল, তুমি কি বেঁচে আছো আম্মু? কেউ তোমাকে খুঁজে পেল না, তবে কোথায় নিরুদ্দেশ হলে তুমি? সন্ধ্যার পরপর ডিউটি থেকে ক্লান্ত ভঙ্গিতে বাড়ি ফিরলেন সুফিয়ান চৌধুরী। আজকাল প্রচুর চাপ হচ্ছে। সামনে ইলেকশন, সেই ইলেকশনকে কেন্দ্র করে প্রতিটা জায়গায় মারপিট ভাঙচুর হচ্ছে। পুলিশ পর্যন্ত তাদের থামাতে ব্যর্থ হচ্ছে। এদিকে উপর মহল থেকে চাপের পর চাপ, সব মিলিয়ে রুদ্ধশ্বাস অবস্থা। সুফিয়ান ঘরে ঢুকিয়ে মেয়ের খোঁজ করলেন। নিজ ঘরে সারফরাজের পরিবারের ছবিটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল রূপকথা। সুফিয়ানের ডাক পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো রূপকথা। এরপর এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে বলে উঠল, অনেক ব্যস্ত ছিলে পাপা? ঢক ঢক করে পুরো জল সাবার করে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন, আর বলিস না, এই দেশের সব মানুষই পাগল। এরপর থানায় কি হলো তার পুরোটাই মেয়েকে বললেন। রূপকথা বড় বড় চোখ করে সেসব শুনল। সুফিয়ান গায়ের ইউনিফর্ম খুলতে খুলতে ব্যস্ত গলায় বললেন, তোর টিকিট কেটে ফেলেছি।
কবে টিকিট কাটলে? 19 তারিখে। রাতের টিকিট কেটেছো তো নাকি? হ্যাঁ রে বাবা, রাত 11:30টায়। একা একা জার্নির খুশিতে এক প্রকার লাফিয়ে উঠল রূপকথা। এরপর হঠাৎ সারফরাজের ছবির পেছনের ঠিকানার কথা মনে পড়ল তার। কিছুটা উৎসুক আর ভাবুক হয়ে শুধালো, মেডিকেল কলেজ থেকে রামপুরা কত দূর বাবা? বেশি না। হাত ধুতে ধুতে সুফিয়ান চৌধুরী বললেন, বেশি দূর নয়। এমনি জিজ্ঞেস করলাম, একবার এই ঠিকানায় গিয়ে খোঁজ করব। কথাটি বলে আর দাঁড়ালো না রূপকথা। তরতর করে সিঁড়ি বেয়ে নিজের ঘরে এসে দরজা লাগিয়ে দিল। এরপর মনে মনে বলে উঠল। মনে মনে কথাটি বলে নিজের ফোন হাতে নিল রূপকথা। লম্বা সময় পড়ে আছে হাতের মুঠোয়। আপাতত পড়াশোনা নেই। ইউটিউবে বিভিন্ন রান্নার রেসিপি, ফেসবুকিং আর ঢাকার বিভিন্ন দর্শনার্থী স্থানের রিভিউ দেখিয়ে কেটে যাচ্ছে তার দিনকাল। সবকিছু অলস অলস লাগে কেমন যেন। অলস সন্ধ্যার বোরিংনেস কাটাতে ফেসবুকে ঢু মারল রূপকথা। বিছানায় আরাম করে শুয়ে পায়ের উপর পা তুলে স্ক্রলিং করতে লাগলো একের পর এক। হঠাৎ এক উদ্ভট ফেসবুক আইডি নজর কাড়ল তার। কয়েকদিন ধরে এই আইডিটা তার নিউজ ফিডে পিপলিউ মেনোতে স্থান দখল করে বসে আছে। কিন্তু আশ্চর্য হলেও সত্যি রূপকথা এমন প্রোফাইলওয়ালা মানুষকে চিনে না, চিনতে চাইও না। নামটা কেমন অদ্ভুত, ডেভিল কিং। প্রোফাইলটাতে একটু গুতাগুতি করার খায়েশ হলো রূপকথার। শয়তান নাড়া দেয়া যাকে বলে। প্রোফাইল ঘেটে মোট 7 জন মেয়ে আর 3 জন ছেলে পেল। মেয়েগুলোর পোশাক আশাক আস্তাক ফিরুল্লাহ মার্কা ঠেকলো রূপকথার কাছে। মিনিট দুয়েক সেই আইডিতে ঘোরাঘুরি করে রূপকথা বুঝলো নিয়েও খোলা হয়েছে। ছেলেটা বিদেশি, ঠিকানা বিজনেস এরিয়া সব দেশের বাইরের। আর একটু ঘাটাঘাটি করে রূপকথা টুক করে একটা মেসেজ ড্রপ করলো বাংলায়। মিস্টার ডেভিল, আরেকবার আপনার এই উদ্ভট ছবি বলা প্রোফাইল আমার নিউজ ফিডে আসলে আপনার সবগুলো দাঁত একটা একটা করে ভাঙবো আমি। মেসেজটি লিখে রূপকথা মনে মনে হাসলো। বিদেশি বেটা বুঝবেও না কি লিখেছে সে। তাই মনস্থির করলো ইংলিশে লিখবে সেম মেসেজ। ফোন হাতে নিতে আবার সে ইনবক্সে ঢুকতেই কপাল কুঁচকে এলো তার। লোকটি ইতিমধ্যে তার মেসেজ দেখে ফেলেছে এবং কিছু লেখা ট্রাই করছে। রূপকথা নিজের মেসেজখানা লেখার আগেই ওপাশ থেকে উত্তর এলো। উপস, রিয়েলি? অবাক হয়ে রূপকথা অবাকের ইমোজি সেন্ড করলো। সাথে সাথেই চোখ টিপের ইমোজি ফিরতি এলো। রূপকথা বিরক্তি নিয়ে বলল, বাংলাদেশে বসে বসে বিদেশি সাজা হচ্ছে, ফেক লোক কোথাকার। ও পাশের ব্যক্তি কিছুক্ষণ পর একটা অদ্ভুত সুন্দর পাখির ডাক সহ নাইট ভিউ ভিডিও সেন্ড করে লিখল। আই এম নট ফেক। রূপকথা ভিডিওটা দেখে অবাক হয়ে শুধালো। কয়টা বাজে এখন? নিজের ফোনের স্ক্রিনশট পাঠিয়ে দেখালো। এখন ভোর রাত। রূপকথার আর কিছু লেখার আগে আরেকটা মেসেজ টিং করে উঠল। নাইস আইস, দে ওয়ান্না কিলিং মি। রূপকথা ঠোঁট টিপে লিখল। আর ইউ ফ্লাইটি? ও পাশ থেকে ভয়ঙ্কর আকর্ষণীয় ভয়েস মেসেজ এলো। God swear, for the first time my heart feels sick, and also my heart is beating for the first time. What is the name of this feeling? সকাল সকাল সারফরাজকে জোর করে বগল ধাবা করে ধরে একটা ট্যাটু রিমুভাল শপে নিয়ে এসেছে অভিরূপ। ভয়ানক চোখ জোড়া এই অদ্ভুত ট্যাটু আরো ভয়ানক করে তুলেছে। অভিরূপ চাই সারফরাজ কোনো মেয়েলি বিষয়ে জড়াক, যাতে তার মধ্যে ন্যূনতম ভালোবাসা সৃষ্টি হোক। কিন্তু তার চোখের এই ট্যাটু দেখলে মেয়ে তো দূর, একটা ছেলেও কাছে ঘেঁষবে না। কারণ ট্যাটুর মিনিং আম মনস্টার, রান অ্যাওয়ে ইফ ইউ ওয়ানা লিভ। ট্যাটুটা সারফরাজ এক প্রকার বাধ্য হয়েই করেছিল। ক্যালিফোর্নিয়ার অকল্যান্ড, সালিনাস, সেন্টা ক্রুজ, সিগন্যাল হিল, হাইল্যান্ড, এই এরিয়াগুলো ছিল সবচেয়ে ভয়ানক আর খতরনাক। এই প্রত্যেকটা ছোট ছোট শহর ছিল এক একটা গ্যাংয়ের অধীনে। এক গ্যাং লিডারের শহরে আরেক গ্যাং লিডার বা সদস্যদের প্রবেশ ছিল নিষিদ্ধ, কিন্তু কেউ তা মানতে নারাজ। এই জন্য হতো মুখোমুখি সংঘর্ষ। এক গ্যাংয়ের সদস্য অন্য গ্যাং লিডার বা সদস্যকে দেখলে ডিরেক্ট শুট করে দিত। মানুষের প্রাণ নেওয়া যেন একদম সহজ ছিল এদের কাছে। শুধু তাই নয়, শরীরে অঙ্কিত ট্যাটু প্রমাণ করত কে কত ভয়ানক আর দলের জন্য নিবেদিত প্রাণ। যাদের পুরো মুখশ্রী জুড়ে ট্যাটু থাকতো তাদের দিকে সহজেই বোঝা যেত এই সদস্যগুলো তাদের দল সবচেয়ে বিপজ্জনক এবং গ্যাং লিডারের জন্য প্রাণ উৎসর্গ করতেও দ্বিধাবোধ করবে না। আর যার চোখের নিচে ট্রিয়ার ড্রপ ট্যাটু অঙ্কিত থাকে তাকে দেখলেই মানুষ দৌড়ে পালাতো, কারণ চোখের নিচে ট্রিয়ার ড্রপ ট্যাটু প্রমাণ করত মানুষটির নির্দয়তা এবং নিষ্ঠুরতা। শুধু তাই নয়, যার এমন ট্যাটু আছে সে হচ্ছে ওই গ্যাংয়ের শ্রেষ্ঠ প্রাণহারক, যে নিজেই জানে না সে কতজনের প্রাণ নিয়েছে, সারফরাজ কতজনের উষ্ণ রক্তে স্নান করেছে এই হিসেব সারফরাজের অজানা। আজকাল এসব খুন খারাপই তার কাছে নেশে পরিণত হয়েছে। এই নিষ্ঠুর নিয়ম নীতিহীন শহর
তাকে কবে কবে হৃদয়হীন মানব করেছে তা সারফরাজ জানে না। সারফরাজ শুধু জানে এই পৃথিবীতে টাকা আর ক্ষমতা ছাড়া টেকা মুশকিল। তাই ক্ষমতার জন্য চাই টাকা, আর টাকার জন্য, কথাটি ভেবেই কিটকিটিয়ে হাসে সারফরাজ। কতজন সাধু লোক এই দুনিয়ায় টাকা, ক্ষমতা, দম্ভ, সাহস নিয়ে আইসি জীবন যাপন করছে। আদেও কেউ করতে পেরেছে? মোটেই না। তবে কিসের এত পিছু টান? অবিরূপ এর স্বাভাবিক গলায় নিজের ধ্যান ছেড়ে বেরিয়ে এলো সারফরাজ। মানুষকে ভয় দেখানোর জন্য এখন আর ট্যাটুর প্রয়োজন নেই। নিজের নাম আর আধিপত্যই যথেষ্ট। বরং এই ট্যাটু ক্যালিফোর্নিয়ার অলিগলির মাস্তানদের চিহ্ন হয়ে উঠেছে। এদের মতো 2 টাকার সাধারণ গ্যাং নয় সারফরাজ। তার নিজেরই একটা পরিচয় আছে, জাগুয়ার। কি ভয়ঙ্কর নাম, তাই না? নিজেকে ভয়ঙ্কর উপস্থাপন না করে নম্র ভদ্র থেকে হুট করে বুকের কলিজা খুবলে আনার মধ্যেই হয়তো পরম তৃপ্তি। অ্যাটলিস্ট লাস্ট মোমেন্টে ভিকটিমকে চমকে দেয়া যায়। কথাটি ভেবে সারফরাজ ঠোঁট কামড়ে হাসলো। এরপর চোখের কালো রোদ চশমা সরিয়ে ট্যাটু রিমুভাল ব্যক্তির সামনে গিয়ে বসলো। সারফরাজের চোখ আর ট্যাটু 2 দেখিয়ে ঘাবড়ে গেল লোকটি। হাত পাও কেমন কেঁপে উঠল। এটা দেখে সারফরাজ তাচ্ছিল হাসলো। অবিরূপ হাতের ইশারায় তাকে ভয় পেতে নিষেধ করে তা রিমুভ করার জন্য নির্দেশ দিল। রিমুভ ইট। অবিরূপের নির্দেশ পেতেই সারফরাজকে শুয়ে ঝটপট নিজের কাজে লেগে পড়ল পাওলো নামের ছেলেটি। ছোট ট্যাটু রিমুভ করতে বেশি সময় লাগলো না। পাওলো অল্প মেডিসিন চোখের নিচে লাগিয়ে বলে উঠল, It will take 3 days for the scar to heal. চোখের নিচে বেশ জ্বালাপোড়া হচ্ছে। শোয়া থেকে চট করে উঠে বাইরে বেরিয়ে এলো সারফরাজ। অবিরূপ বিল মিটিয়ে পেছন পেছন এলো। এরপর ছোট গলায় বলল, তোর জন্য একটা ব্লাইন্ড ডেটের বুকিং দিয়েছি হোটেল লাগাল্যান্ডে। একদিকে চোখের যন্ত্রণা, অন্যদিকে অবিরূপের ব্লাইন্ড ডেথ, 2 মিলিয়ে সারফরাজের মস্তিষ্কে চিরবিরিয়ে উঠল। লম্বা লম্বা পা ফেলে গাড়িতে উঠে বলে উঠল, কতবার বলবো মেয়ে মানুষের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। নাছর বান্দা ভঙ্গিতে অবিরূপ হুড়মুড়িয়ে পাশের সিটে বসতে বসতে কাঁদো কাঁদো গলায় বলল, এমন বলিস না, একদম মরে যাব ব্রো। $2000 দিয়ে রেস্টুরেন্ট বুক করেছি। কতটা কস্টলি তুই একবার ভেবে দেখ। পুরো টাকাটা নিজের অ্যাকাউন্ট থেকে দিয়েছি। তুই না গেলে জান কচলাবো টাকা হারানোর যন্ত্রণায়। প্লিজ 1 টাইমের জন্য রিকোয়েস্ট করছি, জাস্ট 1 টাইম। আমি তোকে বলেছি মেয়ে খোঁজ আমার জন্য। কখনো দেখেছিস কোনো মাফিয়া টাকা পয়সা, টাকা পাওয়ার বিজনেস এসব ছেড়ে মেয়ে মানুষের হাফ প্যান্টের তলায় বাধা পড়তে? জিভ কেটে অবিরূপ বলল, ছি, কিসের তলাফলা বলছিস এসব? মুখে একটু লাগাম দে তো। তো বিদেশি মেয়েদের আঁচল আছে যে সেখানে বাধা পড়বো? অবিরূপ খপ করে সারফরাজের পা চেপে ধরে বলে উঠল, তুই না গেলে আমি তোর পা ছাড়ব না। প্লিজ একবার যা। ভালো না লাগলেও আর কোনো দিন জোর করব না, প্রমিস। অবিরূপের পাগলামো দেখে তপ্ত শ্বাস ফেলল সারফরাজ। এরপর বলল, কয়টায়? চট করে পা থেকে উঠে সিটে হেলান দিয়ে বসে অবিরূপ বলে উঠল, আর সন্ধ্যা 7টায়, টেবিল নম্বর 11। গাড়ি স্টার্ট করতে করতে সারফরাজ বলল, ঠিক আছে যাব। আর এল সালভাদর থেকে কোনো কল এসেছে? কিছু বলেছে ওরা? নিজের ফোন চেক করতে করতে অভিরূপ চিন্তিত গলায় বলল, তুই কি রানীর সাথে ওয়েপেনের বিজনেসের ডিল করতে চাচ্ছিস? সালদাভার কতটা ডেঞ্জারাস জায়গা জানিস তো নাকি? অভিজ্ঞ হাতে স্মুথলি ড্রাইভ করতে করতে সারফরাজ বলে উঠল, আমার বন্দুক বেচতে পারলেই হলো। ওখানে কে কার প্রাণ নিচ্ছে সেটা আমার দেখার বিষয় নয়। নিজের ফোন আরেকটু ঘেটে অভিরূপ বলে উঠল, ড্যান এখনো কোনো অ্যান্সার পাঠায়নি। অলরেডি সে ডেভিল কিং নামক কোনো ব্যক্তির সাথে চুক্তিবদ্ধ আছে। শুনেছি লস অ্যাঞ্জেলেস নামক ওয়েপেন বিজনেসের ম্যান সে, একদম লাইসেন্স করা, দীর্ঘদিনের ব্যবসা তার। শুধু তাই নয়, এলসিডি আর কোকেনের বিশাল বিজনেস তার। তাকে মেরে তোর প্রস্তাব ড্যান মানবে কিনা জানে। গাড়ির স্পিড আরো একবার বাড়িয়ে সারফরাজ বলল, নাম খুঁজে বের কর ওই শয়তান রাজের। নাম জানা জরুরি। একই বনে দুটো সিংহ রাজা হয়ে থাকতে পারে না। সারফরাজের চোখ দুটোতে ভয়ানক ক্রোধ দেখা গেল। এই ক্রোধের হেতু খুঁজে পেল না অভিরূপ। দুজন দুজনের জায়গা থেকে বিজনেস করছে, যেচে পড়ে ভীমরুলের পাশে ঢিল ছোড়া দরকার কি? তবুও অভিরূপ ইতস্তত করে বলল, অযথা ঝামেলা পাকানোর দরকার কি? কারণ এই ডেভিল কিং আরো মাস 6 আগে আমার রাশিয়ান ডিলারকে ফুসলেছে। কায়দা করতে না পেরে আমার উপর অ্যাটাক পর্যন্ত করেছিল। কিছুদিন আগে হাতে যে গুলি লেগেছিল এটাও তারই কাজ ছিল। অবাক হয়ে অভিরূপ শুধায়, আমাকে কিছু জানলি না যে? তোকে ইচ্ছে করেই বলিনি। নিজের চিন্তা অন্যের উপর চাপানো আমার ধাতে নেই। আর কোনো কথা হলো না দুজনের।
ঝকঝকে রাস্তা মারিয়ে চলতে লাগলো কালো রঙের রোলস রয়েস ড্রপটেইল। রাস্তা কাঁপিয়ে দৌড়ে চলা গাড়িটির পানে অবাক হয়ে তাকিয়ে রইল রাস্তার মানুষজন। পৃথিবীর সবচেয়ে দামি এই গাড়ি এটি, যার মূল্য প্রায় $30 মিলিয়ন। এমন দামি গাড়ি যিনি চালাচ্ছেন কি তার পরিচয়। ধীরে ধীরে নিচের ব্যাগ বই খাতা গোছানো শুরু করেছে রূপকথা। হাতে আর বেশি সময় নেই, মাত্র 5 দিন। এরপর চলে যেতে হবে অচেনা গন্তব্যে। দীর্ঘদিন বাদে ন্যালির সাথে দেখা হবে, সে খুশিতে কিছুটা উচ্ছ্বসিত রূপকথা। ব্যাগে নিজের দরকারি জিনিসগুলো ভরতে ভরতে হঠাৎ গত সন্ধ্যার কথা মনে পড়ল রূপকথার। কিসব মেসেজ পাঠিয়েছে তাকে। অচেনা মানুষকে কেউ এমন বার্তা পাঠায়? অবশ্য ভুলটা তারই। যে পড়ে লোকটার সাথে এহেন মজা করা ঠিক হয়নি। রূপকথা তাৎক্ষণিক লোকটিকে ব্লক করেছে, কিন্তু আরো একটা প্রোফাইল থেকে লাগাতার মেসেজ এসেই চলেছে। শেষমেশ বাধ্য হয়ে নিজের আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছে রূপকথা। সুফিয়ান বা রেখা কারো কাছেই বিষয়টি শেয়ার করেনি সে। নিহাত সামান্য ঠুনকো বিষয় ভেবেই চুপচাপ রয়েছে। আদৌ কি এটা ঠুনকো বিষয়, নাকি ভয়ানক কিছু অপেক্ষা করছে সামনে? কিরে, কি ভাবছিস? রেখার ডাকে হকচকিয়ে উঠে রূপকথা। এরপর নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, ঢাকায় গিয়ে কি কি করবো তার একটা হিসেব করছি মা। মেয়ের কথায় রেখা অতটা পাত্তা দিলেন না। হাতের তেলের বাটি টেবিলে রাখতে রাখতে বললেন, তখন বললি মাথা ব্যথা করছে, এরপর সেই যে রুমে ঢুকলি আর বের হলি না। সামনে একটু বসতো, মাথায় তেল পানি দিয়ে চুল টেনে দি, দেখবি আরাম লাগবে। রেখার কথায় ভাবনা ফেলে একটা ছোট টুল টেনে নিচে বসলো রূপকথা। রেখা অতি যত্নে রূপকথার ছোলে বিলি কাটতে কাটতে শুধালেন, আমাদের ছাড়া এই কদিন থাকতে কষ্ট হবে না তোর? হবে তো মা, কিন্তু যেতে তো হবে তাই না? আর আমি নিজেকে একা একটু সময় দিতে চাই। প্লিজ মা, মন খারাপ করো না। রেখা এই প্রসঙ্গে আর কথা বললেন না। প্রসঙ্গ পাল্টে বললেন, যাবার আগে চল একদিন শপিং এ যাই, কিছু জামা কাপড় কিনে নিয়ে গেলে সুবিধা হবে তোর জন্য। রূপকথা মাথা ঝাঁকিয়ে বলল, ফুপি বলেছে ঢাকায় চিটাগং থেকে ভালো কাপড় পাওয়া যায়। এখান থেকে আপাতত কিনবো না, একেবারে ওখানে গিয়ে কিনবো। এমন সময় কুলসুম এলো, হাতে ঠান্ডা শরবত। 2 হাতে সেই শরবত রূপকথার সামনে এগিয়ে বলল, অনেক ঠান্ডা শরবত। কুলসুমের হাতে শরবত দেখে কপাল কুঁচকে রূপকথা শুধালো, চিনির বদলে লবণ দিয়েছিস তাই না? কুলসুম তাৎক্ষণিক মাথা নাড়িয়ে বলল, ও বাজি, এগুন অপবাদ দিও না যে। তাহলে তুই এক ঢোক খেয়ে দেখা দেখি। এমন গরমের দিনে ভুইঙ্গা মানুষের এমন বাড়াবাড়ি পছন্দ হলো না কুলসুমের। রূপকথার চোখে চোখ রেখে ঠোঁট টিপে বোঝালো সে লবণ নয়, চিনি দিয়েই শরবত করেছে। এরকম বহু কনফিডেন্সে এক চুমুক মুখে তুলে বহু কষ্টে গলা ধক্করণ করে চোখ মুখ বিকৃত করে বলে উঠল, আর কাছে লাগা চিনি এগুন নোনতা। রূপকথা ধমকে বলে উঠল, তুই চিনি আর লবণের পার্থক্য শিখে তারপর শরবত বানাবি। ভয়ে ভয়ে কুলসুম শরবতের গ্লাস নিয়ে বিদেয় হতেই রূপকথা বলে উঠল, ও তোমার কোনো কাজে লাগে মা? ছাঁটাই করছো না কেন? রেখা রূপকথার মাথার চুল টানতে টানতে বলল, বাদ দে, মা বাবাহীন মেয়েটা যাবে কোথায়, তাই রেখে দিয়েছি। বাবা মায়ের কথা মনে পড়তেই সেদিনের সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ল রূপকথার। নিমিষেই কেমন বুকের ছাতি কেঁপে উঠল, চোখ দুটো জলে পরিপূর্ণ হলো। অ্যাক্সিডেন্ট থেকে মনে এলো সারফরাজের কথা। সব মিলিয়ে হৃদয় বিষিয়ে উঠল। অসহনীয় যন্ত্রণা গ্রাস করলো চারপাশ থেকে। প্রত্যেকটা মানুষের আবছা চেহারা চোখে ভাসল, সেই সাথে কানে বাড়ি খেলো, আমি খুব শীঘ্রই ফিরে আসবো রূপকথা। সে পর্যন্ত তুমি লক্ষ্মী মেয়ে হয়ে থেকো, নইলে আর কোনোদিনও ফিরবো না। মুহূর্তেই চোখ থেকে খসে পড়ল জল। সংগোপনে রেখাকে বুঝতে না দিয়ে সেই জল মুছে কম্পিত গলায় রূপকথা শুধালো, আমি কি পাজি মেয়ে মা? রেখা তড়িৎ রূপকথার মাথায় চুমু খেয়ে বলল, তুই আমার লক্ষ্মী মেয়ে। রূপকথা রেখার উত্তরে নিজেকে নিজেই মনে মনে জিজ্ঞেস করলো, তবে সারফরাজ ফেরে না কেন? সিয়েরা ফরেস্টে শহরের তুলনায় একটু আগেই যেন দিনের আলো ফুরিয়ে যায়। সূর্যের আলো ফুরাতেই চারপাশ থেকে ন্যাকড়ের হাউলিং, শেয়ালের ডাক আর নিশাচর প্রাণীর ভয়ঙ্কর স্বর ভেসে আসতে থাকে। চারপাশ কেমন হঠাৎই ভুতুড়ে লাগতে শুরু করে। বাতাসহীন সিয়েরা অরণ্যে হঠাৎই ছোট্ট আলপাইন গাছের চিরল পাতাগুলো খচখচ শব্দে নড়ে উঠল। সেই সাথে সারফরাজের খোলা জানালা দিয়ে কেমন অদ্ভুত ফসফস শব্দ ভেসে আসছে। বেডরুমে ব্লাইন্ড ডেতে যাবার জন্য তৈরি হচ্ছিল সারফরাজ। এমন সময় এহেন অদ্ভুত শব্দ তাকে বিরক্ত করল। স্বাভাবিক মানুষের কাছে
স্বাভাবিক মানুষের কাছে এই শব্দটা হুট করে শুনলে অধিক ভয়ের মনে হবে, কিন্তু সারফরাজ কেয়ারই করল না। শব্দটা বাইরে থেকে আসছে, তাই একটা টর্চ নিয়ে এগিয়ে গেল সারফরাজ। ক্ষণকাল গড়াতেই অ্যাঞ্জেলো ঘেউ ঘেউ করে ডেকে উঠল। কপাল কুঁচকে সারফরাজ বাইরে বের হতেই সমস্ত শব্দ থেমে গেল, কিন্তু অ্যাঞ্জেলোর ঘেউ ঘেউ থামল না। সাধারণত অপরিচিত কোনো মানুষ দেখলে অ্যাঞ্জেলো হেন হাঁকঢাক করে। টর্চ জ্বালিয়ে চারপাশে খুঁজল সারফরাজ, কেউ নেই। হঠাৎ ইয়ার্ডের কাছে একটা দ্বিখণ্ডিত ব্ল্যাক ম্যাম্বার দেহ পাওয়া গেল, সেই সাথে কুয়াশাচ্ছন্ন ভেজা ঘাসে জুতার মথিত ছাপ। সারফরাজ কপাল কুঁচকে কিছুক্ষণ ভাবল, এবার মুখে ক্রূর হাসি ঝুলিয়ে বলে উঠল, ওয়াও, আই লাইক ইট। অভিরূপ, অ্যাঞ্জেলো আর সারফরাজ 7টা বাজার 5 মিনিট আগে নিজেদের জন্য বরাদ্দকৃত কেবিনেট টেবিলে এসে বসল। যার সাথে সারফরাজের ডেট, সে আসলেই অভিরূপ অ্যাঞ্জেলোকে নিয়ে বেরিয়ে যাবে। সারফরাজকে একবার গভীর চোখে পরখ করলো অভিরূপ। গায়ে একটা ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক ব্লেজার জড়িয়েছে সারফরাজ, সেই সাথে চুলগুলো ব্ল্যাক ব্রাশ করে জেল দিয়ে সেট করেছে। ছোট কয়েক গাছি চুল কপালের কাছে পড়ে আছে। ফর্সা মুখটা ক্লিন শেপ করেছে বোধহয় দীর্ঘদিন বাদে। হাতে দামি রোল্যাক্স ঘড়ি, খোঁচা খোঁচা গোঁফ না থাকায় টকটকে ঠোঁটটা বেশ নজর কাড়ছে। কোনো মেয়ে এমন সম্মোহিত পুরুষ রিজেক্ট করতে পারবে না, এমনটা ভেবে মনে মনে শান্তি অনুভব করলো অভিরূপ। মিনিট 10 অপেক্ষা করতেই অরিন্দ সুন্দরী এক মেয়ের আগমন ঘটল। লম্বা ফর্সা বাদামি চুলের ছোট পোশাকধারী মেয়েটিকে দেখে ফাঁকা ঢোক গিল অভিরূপ, কিন্তু সারফরাজ নির্বিকার, যেন এর চাইতেও 1000 গুণ সুন্দর জিনিস সে দেখে ফেলেছে। সারফরাজকে স্পেস দিতে অ্যাঞ্জেলোকে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল অভিরূপ। যাওয়ার আগে চোখ টিপে কিছু ইঙ্গিত করল। অভিরূপ দরজা ঠেলে চলে যেতেই মেয়েটি ডিসেন্ট হেসে বসল। ভদ্রতার খাতিরে উঠে পর্যন্ত দাঁড়ালো না সারফরাজ, এতে মেয়েটি একটু ভেবাচেকা খেল। ধীরে ধীরে মেয়েটি তার পরিচয় দিতে লাগলো, কিন্তু সারফরাজ এবারও মুখ খুলল না। মেয়েটি নিজের সৌন্দর্যের পাশাপাশি শারীরিক সৌন্দর্যও দর্শন করাতে চাইল সারফরাজকে। গভীর চোখে মেয়েটির পানে নজর বুলিয়ে সারফরাজ বলে উঠল, আই এম ইমপ্রেসড, উইল ইউ বি মাই বেড পার্টনার? মেয়েটি সারফরাজের প্রস্তাবে খানিক বাঁকা হাসল। এরপর ছোট পোশাক টেনে টুনে নিষিদ্ধ অঙ্গের আকর্ষণ বাড়িয়ে নেশাকত গলায় শুধালো, সো হ্যারি। সারফরাজ ফিচেল হেসে বিড়বিড় করে বলল, রক্তের পিপাসা বড্ড করে চেপেছে। বাংলা বুঝল না মেয়েটা, তাই ঠোঁটে হাসির রেখা অব্যাহত রেখে শুধালো, সরি। সারফরাজ প্রত্যুত্তর না করে হাত বাড়িয়ে বলে উঠল, মাই হাউস ইজ এমপ্টি, ডোন্ট ওয়েস্ট টাইম ডার্লিং। ঘুরে কাটা 11টার ঘরে গিয়ে জানান দিল তার সময়। নিস্তব্ধ সিয়েরা ফরেস্টে সেই ডং ডং ধ্বনির কেমন ভৌতিক আর গা ছমছমে ঠেকল। কুয়াশার ভারী আস্তরণ চারপাশে ধূম্র জালের ন্যায় বিস্তার লাভ করেছে। হুতুম পেঁচা আর নাম না জানা ভয়ানক স্বরওয়ালা নিশাচর প্রাণীগুলো কেমন বেসুরে আহত গলায় অবিরত ডেকে চলেছে। বৃহৎ পাকা ঝাপটি দূরে কোথাও পালাতে চাইছে তারা, কিন্তু কেন? কুয়াশার জাল আরেকটু যখন ঘন হয়ে এলো আলপাইন এলাকায়, ঠিক তখন সারফরাজের গাড়ি এসে থামলো বাড়ির ফ্রন্ট ইয়ার্ডে। মেয়েটিকে গাড়ি থেকে নামার অনুরোধ করতেই প্রশস্ত হেসে নেমে দাঁড়ালো সে। এরপর সারফরাজ চলে গেল পার্কিং স্পেসে। ফিরল মিনিট 5 পর। মেয়েটি তখনও আগের জায়গাতেই স্থির দাঁড়ানো। বিমুগ্ধ হয়ে সারফরাজের বিলাসবহুল বাড়িটা পরখ করছে সে। বাঁকা হেসে মেয়েটির সম্মুখে এসে দাঁড়ালো সারফরাজ। এরপর কিছু বুঝে উঠবার আগে এক ঝটকায় তাকে কোলে তুলে নিজের বেডরুমের অভিমুখে চলতে লাগলো। মেয়েটি সারফরাজের গলা জড়িয়ে অদ্ভুত চোখজোড়া পড়ার চেষ্টা করলো, কিন্তু ওই ভয়ানক চোখের ভাষা পড়া কি এতই সহজ? সারফরাজের মনের ভিতরে আসলে কি চলছে তার কিচ্ছুটি ঠাউর করতে পারলো না মেয়েটি। কিয়ৎক্ষণ গড়াতেই নিজের অন্ধকার বেডরুমে নরম বিছানায় মেয়েটিকে ছুঁড়ে ফেললো সারফরাজ। অল্প কুকিয়ে উঠল মেয়েটি। সুইচবোর্ড হাতড়ে কক্ষ ফকফকে আলোয় পরিপূর্ণ করলো সারফরাজ। এরপর গায়ের শার্টের বাটন খুলতে খুলতে মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, টেক অফ ইওর ক্লোথস। সারফরাজের শীতল কথায় মেয়েটি একটু নড়ে উঠল, কিন্তু গায়ের কাপড় খুলল না। এতে সারফরাজ মেয়েটির অগোছরে বাঁকা হাসল। হঠাৎই শোয়া থেকে উঠে খপ করে সারফরাজের কলার চেপে ধরে ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে চাইল মেয়েটি, কিন্তু কৌশলে এড়িয়ে গেল সারফরাজ। এরপর গায়ের শার্ট মেঝেতে ছুঁড়ে ফেলে পাশে থাকা ডিভানে আয়েশ করে বসল। সারফরাজের মোহনীয় শরীর মেয়েটিকে কেমন উন্মাদ করে তুলল। নিজের ধ্যান ভুলে অভুক্ত কুকুরের ন্যায় এগিয়ে গেল সারফরাজের পানে। এরপর সারফরাজের শক্ত অ্যাপসে
হাতের আঙ্গুল বলিয়ে মাদকতা মিশ্রিত কণ্ঠে বলে উঠল। মেয়েটির কথায় সারফরাজের রক্তিম ঠোঁটের কোণে কেমন রহস্যজনক হাসির রেখা খেলে গেল, কিন্তু মেয়েটি তা খেয়াল করল না। সে যেন এখন এই দুনিয়াতেই নেই। ধীরে ধীরে সারফরাজ তার খাবার ন্যায় হাত বাড়ালো মেয়েটির পানে। অজানা সুখে মেয়েটি চোখ বুঝে সারফরাজের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে রইল, কিন্তু যা ভেবে চোখ বুঝল তা যেন মুহূর্তেই দাবার চালের ন্যায় উল্টে গেল। মেয়েটির পানে কোনো আকাঙ্ক্ষার হাত বাড়ায়নি সারফরাজ। যা বাড়িয়েছে তাতে কেবল নির্মমতা আর নিষ্ঠুরতা। মেয়েটির বাদামি কোঁকড়ানো চুলের মুঠি বেশ শক্ত করে চেপে ধরেছে সারফরাজ। মেয়েটি ব্যথায় গুঙ্গিয়ে উঠে সারফরাজের পানে দৃষ্টি নিবদ্ধ করল। চোখ জোড়া কেমন চকচকে দেখাচ্ছে। কোনো শিকারীকে ঘায়ল করার পর একটা পশুর চোখের মনি যেমন নিষ্ঠুর হয়ে ওঠে, ঠিক তেমন। মেয়েটি কিছু বুঝবার আগে ডিবানের পাশ থেকে একটা বন্দুক বের করে মেয়েটির কপালে তাক করে কিটকিটিয়ে হেসে উঠল সারফরাজ। এরপর গম্ভীর ভয়ানক গলায় শুধালো, হু সেন্ট ইউ ডিয়ার? মেয়েটি এমন ভয়ানক কাণ্ডে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। তার কাছে মনে হচ্ছে স্বেচ্ছায় সে সিংহের খাঁচার সামনে এসে খাঁচার দুয়ার উন্মুক্ত করেছে। বীজ চোখে মুখে দ্রুত মাথা নাড়িয়ে মেয়েটি ভাঙা কম্পিত গলায় বলল, I don't understand you.